আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থী বৃন্দকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের লেকচার নম্বর আছে আমাদের 15, যদিও ঠিক আছে 15 নম্বর লেকচারে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মূলত মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে, তার কার্য পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। পরীক্ষায় তোমরা দেখবা বিগত সালে যে দেয়া আছে যে একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপের গঠন ব্যাখ্যা করো। কোনোবার এসে দেখলাম যে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপের গঠন এবং কার্যপদ্ধতি ব্যাখ্যা করো, সেটা আমি দেখেছি বিভিন্নবার পরীক্ষা এসছে। তো আমরা মোটামুটি মাইক্রোস্কোপের বিভিন্ন প্রকার মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি খালি সাদিয়ার নামটাই আসছে, আমাদের নাম কেন আসছে না? এখানে শুধু সাদিয়ার অপশনটা আসছে। বুঝতে পারছি, ওই জায়গাতে খালি সাদিয়ার এটা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো যে মাইক্রোস্কোপের গঠনের প্রথমে যেটা আসবে তা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপের গঠন। ঠিক আছে, তোমরা মনে হয় ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অবশ্যই এই মাইক্রোস্কোপ নিয়ে তোমাদের লেখাপড়া কম বেশ হয়েছে, প্র্যাকটিক্যাল করেছো, এবং এই মাইক্রোস্কোপে তোমরা বিভিন্ন প্রকার স্লাইড দেখেছো, যেগুলো একটু আকারে বড় নমুনা ছিল স্লাইডে, বিশেষ করে বড় বড় পরজীবী যেগুলা, সেগুলো আমরা এই সিম্পল মাইক্রোস্কোপে কিন্তু দেখাতাম। আর যেগুলো একটু কলাতাত্ত্বিক হিস্টোলজিক্যাল স্লাইড, সেগুলোর জন্য আমরা ব্যবহার করেছিলাম কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ঠিক আছে, তো আমরা সেটাও দেখব। কম্পাউন্ড মাইক্রোস্কোপ মেইনলি যে দু রকমের হয় সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং বিভিন্ন অংশগুলো আমরা পড়ব। দেখো, এটা একটা সিম্পল মাইক্রোস্কোপ যেটা নর্মাল ইউজ করা হয়। এটাতে টানানল ড্র টিউব একটা থাকে, এখানে দেখার যে চোখ রাখার জন্য একটা এখানে পয়েন্ট থাকে। আর এটা তো আমরা ওয়ান আইপিস দেখতে পাচ্ছি, আইপিস একটা, বাট এটা দেখো টু আইপিস আছে, একে বলে বাইনোকুলার। এটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ একটু ডেভেলপ, একটু উন্নত মানের। এবং তোমরা খেয়াল করে দেখবা যে বিভিন্ন যে ক্লিনিক গুলো আছে, যে ডায়াগনস্টিক সেন্টার গুলো আছে, সেখানে কিন্তু এই ধরনের মাইক্রোস্কোপ গুলো বেশি ইউজ করা হয়। এই বাইনোকুলার মাইক্রোস্কোপ গুলো সেখানে বেশি ইউজ করা হয়। তোমরা জেনে খুশি হবা যে আমাদের ডিপার্টমেন্টে এবার বাইনোকুলার মাইক্রোস্কোপ একটা এসেছে। আগে ছিল, সেটার কাজ অতটা করা হতো না, বাট নতুন একটা খুব ভালো মানের মাইক্রোস্কোপ এসেছে আমাদের ডিপার্টমেন্টে। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখাচ্ছি তোমাদের যে এগুলো হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ বিভিন্ন রকমের হয়, বাট আমরা মেইনলি যে মাইক্রোস্কোপটা আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এইটার গঠন এবং এর কার্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা আমাদের আগের প্রথম স্লাইডে ফিরে যাই, সেখানে দেখি যে একটা সিম্পল মাইক্রোস্কোপের কি কি অংশ আছে। দেখো, এখানে পুরোটা হচ্ছে বেজ, যেটা পরে পুরো বডিটা এখানে দাঁড়িয়ে থাকে, পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে কিন্তু এই অংশের পরে। ঠিক আছে, আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে পিলারটা আছে, পিলারের উপরে বিভিন্ন অংশগুলো পরপর সাজানো আছে। প্রথমে দেখো নিচের দিক থেকে এটা হচ্ছে মিরর, অর্থাৎ আলোটাকে আমাদের যে স্যাম্পল, যে নমুনা, সেখানে লাইটিং করার জন্য, আলো প্রতিফলিত করার জন্য একটা মিরর থাকে, এখানে লাইটিং মেকানিজম বলা হয়। ঠিক আছে, আলো নিক্ষেপণ করা হয় ওই নির্দিষ্ট যে স্যাম্পল বা দৃশ্যবস্তু, হ্যাঁ, সেই নমুনার উপরে আলোটা ফেলা হয়, ফলে ওখান থেকে আলোটা প্রতিসরিত হয়ে আমাদের এখানে চোখে, যেখানে আইপিস আছে এবং তার উপরে আমরা চোখ রাখি, ফলে ওই প্রতিসরিত রশ্মিটা আমাদের চোখে এসে যখন আঘাত করে এবং সেই বস্তু সম্পর্কে আমাদের দৃষ্টির অনুভূতি সঞ্চার করে থাকে। এছাড়া কি আছে দেখতে পাচ্ছি, হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের সাথে কিন্তু এখানে আইপিসটা লাগানো থাকে, এবং এই আইপিসের কিন্তু ম্যাগনিফিকেশন, বিভিন্ন ম্যাগনিফিকেশন আইপিস হয়, হ্যাঁ, ডিপেন্ড করে 10x 20x 60x এরকম বিভিন্ন ম্যাগনিফিকেশন আইপিস কিন্তু এখানে সেট করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু স্টেজ এবং উইথ ক্লিপ আছে, এবং যে স্টেজে পরে কিন্তু স্লাইড সহ নমুনাটা কিন্তু স্টেজে পরে স্থাপন করা হয়। যদি কোনো স্লাইড না থাকে সেক্ষেত্রে ছোট কোনো নমুনা আমরা স্লাইড ছাড়া রেখে দেখতে পারি, সেটা কোনো বিষয় না। এরপর দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর উপর ডিপেন্ড করে এই আমরা এই যে স্টেজটাকে উপরে নিচে করতে পারি। ঠিক আছে, এবং আইপিসটাকেও কিন্তু
সরি স্টেজ না, আমরা এই যে আমাদের যে আইপিসটা আছে এবং আইপিসটাকে আমরা ছোট বড় করতে পারি, উপর নিচে নামাতে পারি। ফলে এটা উপর নিচের মাধ্যমে নিচে নেমে বা উপরে উঠে বস্তুটাকে আরো স্পষ্টভাবে দেখানোর জন্য হেল্প করে থাকে এই সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এটা খুব বেশি সূক্ষ্ম না, এটা এমনিতে বলে স্থূল স্থূল সন্নিবেশক স্ক্রু। খুব দ্রুত বাড়ে, এটা খুব দ্রুত ওঠানামা করে। দ্রুত করলে সেটাকে বলা স্থূল, আর যদি খুব ধীরে ধীরে ওঠে সেটাকে বলা হয় সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, বা আমরা এখানে বলছি অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। তাহলে খুব অল্প সংখ্যক কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল মাইক্রোস্কোপটা কিন্তু গঠিত হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে তোমাদের পরীক্ষায় সিম্পল মাইক্রোস্কোপ খুব একটা খুব কমই আসে, পরীক্ষায় সেভাবে আসে না। জানার জন্য মূলত আমাদের এগুলো জানতে হবে যে কি কি অংশ নিয়ে এটা গঠিত হয়। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে যে আলোক মাইক্রোস্কোপে যেগুলো দেখা যায় তা হচ্ছে একটু বড় আকৃতির নমুনা। বড় নমুনা হলে সেগুলো দেখানোর জন্য আমরা সাধারণত সিম্পল মাইক্রোস্কোপ এটা ইউজ করি। বাট যদি সেটা খুবই সূক্ষ্ম হয়ে থাকে, বাট যদি সেটা কলাতাত্ত্বিক হিস্টোলজিক্যাল হয়, কিংবা ফ্রেশ ওয়াটার অর্গানিজম, যে পানিতে বিভিন্ন ধরনের সূক্ষ্ম যে অণুজীবগুলো থাকে, ঠিক আছে, ইনসেক্টস থাকে। তোমাদের সম্ভবত এটা থার্ড ইয়ারে একটা প্র্যাকটিক্যাল আছে, না সেকেন্ড ইয়ারে করছিলাম, মানে থার্ড ইয়ার প্র্যাকটিক্যাল, যে স্টাডি অফ ফ্রেশ ওয়াটার অর্গানিজম। ফ্রেশ ওয়াটারে যে সকল সূক্ষ্ম অণুজীব থাকে সেগুলো দেখার জন্য আমরা কিন্তু মাইক্রোস্কোপ আমাদের লাগেই, ঠিক আছে। তো এটা মনে হয় তোমাদের কি সেকেন্ড ইয়ারে ছিল, কেউ মনে করতে পারো, না থার্ড ইয়ার প্র্যাকটিক্যাল এটা? স্যার সেকেন্ড ইয়ারে ছিল। সেকেন্ড ইয়ারে ছিল, যে আমরা নোংরা পানি নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে বেনথোস প্লাঙ্কটন বের করেছিলাম, ঠিক আছে। বেনথোস প্লাঙ্কটন, তারপরে অণুজীবের ভিতরে ময়না, ড্যাফনিয়া, ঠিক আছে, সাইক্লোপ, সাইপ্রিস, এই ধরনের আমরা কিন্তু অণুজীবগুলো, বিভিন্ন ধরনের যে ইনসেক্ট গুলা, সেগুলো আমরা, এগুলো মতো ইনসেক্ট না, এগুলো মূলত ক্রাস্টাসিয়া। এই ক্রাস্টাসিয়া ক্লাসের যে বিভিন্ন সদস্যগুলো আমরা মাইক্রোস্কোপে অবজার্ভ করেছিলাম। আচ্ছা দেখো তাহলে একটা সিম্পল মাইক্রোস্কোপে কি কি অংশ আছে তোমাদের দেখা জিনিস, জানা জিনিস। এটা আছে অরিজিনাল ছবি, দেখো, দেখতে পারছো। তবে এটার একটা সিম্পল যেটা আছে, একেবারে সিম্পল যেটা, সেটা কিন্তু অটো লাইটের ব্যবস্থা থাকে না। অটো লাইট মানে বিদ্যুতের কানেকশন দিয়ে এখানে অটো লাইট করা হয়, ফলে লাইটিং এর কোনো ব্যাপার স্যাপার নাই। যেমন আমাদের যেগুলো আছে মিরর থাকে, মিরর থাকে, দেখো এখানে সেটা আছে, দেখো এই যে মিররের এখানে আলোটা রিফ্লেক্ট করে তারপরে যে কন্ডেন্সারের মাধ্যমে কন্ডেন্সারটা আলোটাকে একীভূত করে এই স্টেজের যে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে তার মধ্য দিয়ে আলোটা পাস করে এখানে অবজেক্টিভ লেন্স থাকে, তার মাধ্যমে আমাদের এটা চোখে একটা দৃষ্টি, একটা প্রতিবিম্বের সৃষ্টি করে, আমরা সেই বিম্বটা দেখতে পারি, সেই স্যাম্পলটা দেখতে পারি। তো কিন্তু যদি এটা ইলেকট্রিক হয়, অটো লাইট হয়, সেটা কিন্তু এখানে কোনো লাইটিং এর ব্যাপার না, এটা একটু ইজি। লাইট অন করলে জাস্ট লাইটটা তোমার কন্ডেন্সারের মাধ্যমে স্টেজে যেখানে দেখতে পারছো আলো আসার জন্য একটা সূক্ষ্ম একটা এখানে একটা লেন্স লাগিয়ে দেওয়া আছে, তার মাধ্যমে এখানে স্লাইড রাখা হয়, ফলে আলোটা খুব ইজিলি এটা এখানে আপতিত হয়। এর জন্য কোনো মানে ফিক্স করা লাগে না, লাইট ফিক্সেশন কোনো ব্যাপার স্যাপার এখানে নাই, এটা ইজিয়ার। আচ্ছা তোমাদের আমি এটা ক্লাস যদি শুরু হয় আমি তোমাদের এটা দেখাতে পারি, এই ধরনের মাইক্রোস্কোপ আমাদের ডিপার্টমেন্টে আছে, দেখানো যাবে। তো আসো দেখি আর কি কি অংশ আছে। আইপিস, ঠিক আছে, একটা টানা নল, টানা নল আমরা ড্র টিউব বলি এটাকে। দেখো বডি বডি টিউব বললাম বা ড্র টিউব বলা হয়, হ্যাঁ, এটা টানা একটা নল, এখানে আইপিস থাকে এবং আইপিসে বিভিন্ন ম্যাগনিফিকেশনের কিন্তু আইপিস হয়, হ্যাঁ, 10x 15x 20x এরকম ম্যাগনিফিকেশনের কিন্তু আইপিস বিভিন্ন রকমের পাওয়া যায় এবং সেটা মাইক্রোস্কোপ বডির সাথে থাকে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এরপরে কি আছে, দেখো এরপরে রিভলভিং নোজ পিস, ঠিক আছে। এই রিভলভিং নোজ পিস যেটা, এটা কিন্তু এটা মুভ করে, নাড়ানো যায়। আর এখানে বিভিন্ন পাওয়ারের কিন্তু অবজেক্টিভ লেন্স আছে। নোজ পিস আমরা এগুলো সাধারণত নোজ পিসও বলে থাকি। এই নোজ পিস গুলোতে বিভিন্ন রকমের 10 100x 60x এরকম বিভিন্ন ম্যাগনিফিকেশনের কিন্তু এখানে লেন্স নোজ পিস লাগানো থাকে। এবং এই যে এখানে যে বেসটা আছে, হ্যাঁ, এই বেসটাকে আমরা বলছি রিভলভিং নোজ পিস। এর মাধ্যমে কিন্তু আমরা এটা মুভ করে বিভিন্ন অবজেক্টিভ লেন্স এখানে সেট করে, যদি আমরা 6x দেখতে ভালো না পারি তাহলে 100x, হ্যাঁ, 200x, এরকম বিভিন্ন ম্যাগনিফিকেশন দিয়ে আমরা নোজ পিস ব্যবহার করে আমরা বস্তুটাকে দেখতে পারবো। আচ্ছা আর কি আছে, ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, এটা দুটো নাম আছে, দেখো এখানে দুইটা দেওয়া আছে, দেখো
একটা কোর্স ফোকাস, একটা ফাইন ফোকাস। যেটা কোর্স ফোকাস এটা মূলত স্থূল সন্নিবেশক, এইটা যদি ঘোরানো হয় তাহলে এই নোজ পিসটা তোমার এটা দ্রুত ওঠে, দ্রুত ওঠানামা করে, ঠিক আছে। আর যদি এটা আস্তে করে আস্তে ঘোরানো, এই স্ক্রুটা ঘোরানো হয় তাহলে এটা খুব দ্রুত সূক্ষ্ম ধীরে ধীরে হয় এবং আস্তে আস্তে দেখা মানে চেঞ্জ হয়। ম্যাগনিফিকেশনের যে লেন্সের যে ফোকাস পয়েন্ট সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হয় এইটার মাধ্যমে, আর এইটা দিলে খুব দ্রুত চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সন্নিবেশক স্ক্রু আছে, ফাইন ফোকাস এন্ড কোর্স ফোকাস, যার মাধ্যমে আমাদের দৃশ্য বস্তুটা আমাদের দর্শনের কাছাকাছি আসে, তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো। আর স্পোর্টের একটা আর বা বাহু দেওয়া আছে, স্টেজ দেওয়া আছে, দেখো স্টেজে পরে এখানে একটা স্পষ্ট একটা ছিদ্র, কোনো কোনো মাইক্রোস্কোপ এমন আছে শুধুই ছিদ্র, কোনো লেন্স থাকে না এই জায়গাতে, বুঝছো, শুধু ফাঁকা জায়গা আছে, তারপরে আমরা লেন্সটা জাস্ট রেখে দিই। আচ্ছা, এরপর দেখো নিচে কন্ডেন্সার আছে। কন্ডেন্সার দেখো এখানে একটা একটা হাত দিয়ে ধরার জন্য এক ধরনের একটা থাকে, স্ক্রু মতো থাকে, যেটা দিয়ে ওখানে যে লেন্সটা থাকে, কন্ডেন্সার একটা লেন্স থাকে, সেটাকে ছোট বড় করা যায়, ঘুরিয়ে আলোটা কম বেশি করা যায়। এটা ঘুরিয়ে দেখো, এইটা সে হাতলটা ঘুরিয়ে কিন্তু এটা কম বেশি করা যায়, ঠিক আছে। আর ইলুমিনেটর অর্থাৎ আলো যেটাতে এখানে এই যে কন্ডেন্সারে আপতিত হবে সেটাকে বলা হচ্ছে ইলুমিনেটর, যে আলো যেটাতে নিক্ষেপ করে। পুরোটা আছে একটা বেজ, ঠিক আছে, যার পরে পুরো অংশটা এটা দাঁড়িয়ে আছে। তো মোটামুটি এই সকল অংশ নিয়েই একটা সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ গঠিত হয়। তো তোমাদের কাছে যদি বই থাকে তোমরা দেখবা যে স্থূল এবং সন্নিবেশক স্ক্রুর মাধ্যমে দেহ নল, যেটা আমি যেটা বললাম যে দেহ নলটা, এই দেহ নল যেটা আছে ড্রটিভ, এটা কম বেশি হয়, উপরে নিচে নামানো যায়, যার ফলে দৃশ্য বস্তুটা আমাদের আরো বেশি স্পষ্ট হয়। এখন এই মেশিনটা কিভাবে কাজ করে, এর মেকানিজমটা কি, সেটা আমরা একটা ছবির মাধ্যমে দেখাতে পারি। দেখো এটা হচ্ছে বাইনোকুলার মাইক্রোস্কোপ, এটা আমরা ব্যাখ্যা করে নিই, তারপরে ওটাই যাব। দেখো এটার জাস্ট দুইটা ওকুলার লেন্স বা আইপিস থাকে দুই চোখে দেখানোর জন্য, এবং দুই চোখের বিম্ব কিন্তু দুই রকম হয়, ঠিক আছে। যার এটা ব্রেনের মাধ্যমে আমরা তো জানি আমাদের দুই চোখে কিন্তু কোনো যখন বস্তু দেখি তার যে বিম্বটা এটা কিন্তু আংশিক ভিন্ন হয়, পুরোপুরি এক হয় না, কিন্তু ব্রেন ওই দুই চোখের বিম্বকে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা 3D চিত্র দিয়ে দেয়, ঠিক আছে। তো এখানেও সেই মেকানিজম ইউজ করা হয়েছে। দেখো দুইটা এখানে আইপিস লাগানো আছে, দুইটা আইপিসে চোখ রাখলে এটা কিন্তু আমরা একটা বস্তু দেখতে পারবো, হ্যাঁ, দুই পাশ থেকে দুই রকম বিম্ব আসবে, সেটা আবার একীভূত হয়ে একটা ইউনিক চিত্র আমাদের মস্তিষ্কে প্রেরণ করবে, আমরা ওই বস্তুর একটা ইউনিক চিত্র দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখো মোটামুটি ইনস্ট্রুমেন্ট মোরালেস সেম তেমনই আছে। দেখো এখানে একটা হেড আছে, আইপিসটা হেডের সাথে লাগানো আছে, এবং এই হেডকে কেন্দ্র করে এটা কিন্তু এভাবে নাড়ানো যায়, হ্যাঁ, এই হেডকে কেন্দ্র করে এটা এদিক সেদিক নাড়ানো যাবে। তুমি এটা পেছন দিক থেকে দেখতে পারো, সামনে থেকেও দেখতে পারো, ওকে। আচ্ছা, এরপরে দেখো প্রোটাসের ফ্রেম বা আর্ম বলা হচ্ছে, অবজেক্টিভ লেন্স আছে, এখানে বিভিন্ন ক্যাপাসিটির অবজেক্টিভ লেন্স থাকে, হ্যাঁ, এটাকে আমরা বলছি নোজ পিস, হ্যাঁ। আচ্ছা, আর অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন বিভিন্ন রকম হয়, আগে বলা আছে মেকানিক্যাল স্টেজ, তারপরে আমরা স্লাইডটা স্থাপন করি, দ্যাট ইজ মেকানিক্যাল স্টেজ। নিচে অ্যাজ ইউজুয়াল কন্ডেন্সার আছে, যেটা আলোটাকে একীভূত করে এই লেন্সের উপরে আপতিত করে। নিচে অটো লাইটের ব্যবস্থা আছে, দ্যাট ইজ ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, যেগুলো সাধারণত বাইনোকুলার হয়, দিজ অল আর অটো লাইট, সবগুলোতে বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা থাকে, ঠিক আছে। আচ্ছা, ফাইন অ্যাডজাস্টমেন্ট আর কোর্স অ্যাডজাস্টমেন্ট। দেখো বড়টা যেটা আছে এটা আছে কোর্স, স্থূল সন্নিবেশক স্ক্রু, আর যেটা ছোট সেটা আছে ফাইন অ্যাডজাস্টমেন্ট, বেশি করার জন্য এটা দ্রুত আকারে, আর আস্তে করার জন্য আস্তে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই অংশটা ইউজ করা হবে। লাইটের সুইচ দেওয়া আছে, ঠিক আছে। ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, আলোটা তুমি কি পরিমাণ দিবা, তারপরে এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট মতো আছে, হ্যাঁ, একটা চাকার মতো, যেটা কম বেশি করে আলোটা তুমি কম বেশি করতে পারো। তুমি আলোটা চিকন করে ফেলবা, আলোটা বেশি প্রসারিত করবা, সেটা এইটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, এবং এটা একটা ভালো সিস্টেম। সাধারণত বিভিন্ন রক্ত কণিকার যে উপাদানগুলো সেগুলো দেখানোর জন্য কিন্তু এই ধরনের বাইনোকুলার মাইক্রোস্কোপ কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। তো আসলে আমরা দেখি যে এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ আসলে কিভাবে কাজ করে, তার আসলে নর্মাল মেকানিজমটা কি। তোমরা পরীক্ষা যদি মিনিমাম আমি বলবো, যদি একটা ছবি নাও আঁকাতে পারো এরকম মাইক্রোস্কোপ,
যেমন দেখো এটা কিন্তু হাতে আঁকানো মাইক্রোস্কোপ। যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে মেকানিজমের ছবিটা আঁকালেও কিন্তু হয়, যে কিভাবে এটা কাজ করে তার একটা ফ্লো চার্ট, হ্যাঁ, এখানে এটার মাধ্যমে এটা দেখানো হয়। দেখো এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে চোখ, মানে যেটার মাধ্যমে আমরা দেখছি, তার নিচে কিন্তু আইপিস থাকে, আইপিসে এখানে মূলত লেন্স থাকে, ঠিক আছে। তো নিচ থেকে কিভাবে এটা আলোটা রিফ্লেক্ট হয়ে আসছে দেখো, সূর্যের আলোটা আমরা দর্পণে পরে কিন্তু আয়নার পরে এটা প্রতিফলিত করি, সেটাকে আমরা পাঠিয়ে দিই আমাদের যে স্টেজ আছে, স্টেজের দৃশ্য বস্তু আছে সেটা পরে পাঠিয়ে দিই, ফলে এটা নিচ থেকে একটা আলো পেয়ে, হ্যাঁ, এটার ভিতর দিয়ে আলোটা পাস হয়। আচ্ছা, এরপরে এখানে কি এটা ল্যাম্প ইউজ করতে পারো, বা বলা হচ্ছে সূর্যালোক এটা হতে পারে। আচ্ছা দেখো, সূর্যালোকের রশ্মি কিন্তু বা ল্যাম্পের রশ্মি কিন্তু এটা উপর দিয়েও কিন্তু এই দৃশ্য বস্তু পরেও কিন্তু এটা আপতিত হবে। তো নিচ থেকে আলো আসছে, উপর থেকে আলো আসছে, এবং এখান থেকে যে নিঃসৃত প্রতিসরিত আলোক রশ্মি সেটা অবজেক্টিভ লেন্সের মধ্য দিয়ে সেগুলো আলোক রশ্মিগুলো একত্রিত হয়। একত্রিত হওয়ার পরে এটা আমাদের যে আইপিস আছে, আইপিস এর মাধ্যমে চোখে আপতিত হয়। তখন আমরা এই বস্তু সম্পর্কে, এই বস্তুর বিম্ব সম্পর্কে আমাদের একটা ধারণা আমাদের মস্তিষ্কে গৃহীত হয় এবং সেটা আমরা দেখতে পারি। তো মোটামুটি এইটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের দেখার মেকানিজম। তো পরে সময় থাকলে আমরা এটা একটু আঁকানোর চেষ্টা করব। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা পরীক্ষায় দেখা যাচ্ছে বেশি আসছে, ঠিক আছে। তো সেটা আমরা দেখি। দেখো এটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি দেওয়া আছে, ঠিক আছে। তবে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছবি পরীক্ষায় আঁকানো যথেষ্ট জটিল। আঁকাতে পারলে তো খুব ভালো মার্ক হবে, সন্দেহ নাই, ঠিক আছে। এটা আছে সিম্পলি, যদি তোমরা এটা আঁকানো সম্ভব না তেমন একটা, বাট এটা কিন্তু আঁকানো যায়। যে একটা সিম্পল ইলেকট্রন মাইক্রোস্কোপে কি কি অংশ থাকে সেখানে সিম্পলি এটা দেখানো আছে, তো তোমরা এটা কিন্তু আঁকাতে পারো। এরপর দেখো আরেকটা দেখানো হয়েছে যে ভিতরে আসলে কি কি মেকানিজম থাকে, এটা কিন্তু আরেকটা ছবি। এটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে তার একটা ফ্লো চার্ট ভিত্তিক একটা ডায়াগ্রাম এখানে প্রেজেন্ট করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখব যে এর কয়টা পার্ট থাকে, কি কি পার্ট থাকে। তোমাদের কাছে যদি বই থাকে, তোমরা এটা সব বই ভালো মতো দেওয়া নেই। আমি দেখেছি যে আমাদের হানিফ মল্লিক স্যারের বইটাতে এটা মোটামুটি ইলেকট্রন মাইক্রোস্কোপের গঠনটা একটু মোটামুটি ভালোই দেওয়া আছে, ঠিক আছে। দেখো যে এর যে পার্ট গুলো থাকে সেগুলো পর্যায়ক্রমে আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু মূলত স্ক্যানিং মাইক্রোস্কোপটা ঠিক এরকম হয়, এবং এইটার গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এইটা হচ্ছে এখানে সেই ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টটা কি আছে দেখো, বলা হচ্ছে ইলেকট্রন সোর্স, যেটা হচ্ছে একটা ক্যাথোড, ইলেকট্রন গান মেশিন, যেখান থেকে ইলেকট্রন পাস করা হবে, হ্যাঁ, সেটা অ্যানোডের মধ্য দিয়ে ইলেকট্রন পাস করা হয়। পাস করে দেওয়া হয় কোথায়, একটা কন্ডেন্সার লেন্স। কন্ডেন্সার লেন্সটা মূলত একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তড়িৎ বৈদ্যুতিক একটা চুম্বক ক্ষেত্র, যেটা একটা লেন্সের মতো কাজ করে। এরা ইলেকট্রনটাকে গ্রহণ করে, গ্রহণ করে ওই যে অবজেক্টিভ লেন্সের মাধ্যমে আমাদের যে নমুনা আছে সেখানে এটাকে পাস করে দেয়। কন্ডেন্সের কাজটা মূলত আলোটাকে একীভূত করা, একীভূত করে সেটাকে অবজেক্টিভ লেন্সের মাধ্যমে যে দৃশ্যমান স্যাম্পল আছে তারপরে আলোটাকে আপতিত করে। আচ্ছা, এরপরে পুরো অংশটায় বলা হচ্ছে একটা ক্যাথোড রশ্মিনল আছে এখানে। ক্যাথোড রশ্মিনল দেখো এখানে আমি দেখাতে পারি যে এখানে পুরো অংশটাই দেখো, পুরো গঠনটা কিন্তু এটা হচ্ছে দেখো ইলেকট্রন গান আছে, দেখো গান মেশিন দিয়ে ইলেকট্রন পাস করা হলো। পাস করার পরে এই দেখো সেই ইলেকট্রন বিম যেটা, ইলেকট্রন রশ্মি যেটা, সেটা পাস হচ্ছে পর্যায়ক্রমে। আর পুরো অংশটা একটা চেম্বার দ্বারা ঢাকা আছে, একটা ভ্যাকুয়াম চেম্বার। সেই ভ্যাকুয়াম চেম্বারটা তোমার মূলত এটা কিসের ন্যায় কাজ করে, এটা পুরোটা একটা বায়ুশূন্য একটা মাধ্যম। ফলে এই বায়ুশূন্য হওয়ার কিন্তু কারণ আছে, যে যদি এখানে বায়ু থাকে তাহলে বায়ুতে নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, থাকলে ওই ইলেকট্রন যখন পাস করে সেটা সংঘর্ষের কারণে এই পথটা বিস্তৃত হতে পারে, সরলভাবে না যায় দেখা যাচ্ছে বাঁকা পথে যাচ্ছে। এই জন্য এটা পুরো ভ্যাকুয়াম একটা চেম্বারের ভিতরে পুরো মেকানিজমটা সম্পন্ন করা হয় বা ইনস্ট্রুমেন্ট গুলো স্থাপন করা হয়। এরপরে কি আছে, অভিলক্ষ লেন্স দেখো, বলা হচ্ছে স্ক্যান কয়েল আছে। স্ক্যান কয়েল গুলো মূলত এটা এক ধরনের বৈদ্যুতিক ইলেকট্রিক ফিল্ড মেশিন, স্ক্যান মেশিন। দেন তারপরে কি দেওয়া আছে, অবজেক্টিভ লেন্স দেওয়া আছে। অবজেক্টিভ লেন্স হয়ে এক ধরনের তড়িৎ বৈদ্যুতিক চুম্বক একটা ক্ষেত্র, যেটা ইলেকট্রনটাকে গ্রহণ করে অবজেক্টিভ লেন্সের পরে অবজেক্টিভ স্যাম্পল তারপর থাকে, তারপরে এটা আপতিত করে, ঠিক আছে। এবার সেখান থেকে দেখো সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর,
ইলেকট্রন যেখানে আসছে কিনা তার মধ্যে ডিটেক্ট করা এখানে একটা মেশিন থাকে, এবং এখানে কিন্তু চোখ রাখা হয়। চোখ রাখলে স্যাম্পলে কি ধরনের প্রতিবিম্ব দিল সেটা এখানে দেখা যাবে। এবং স্যাম্পলের নিচে কিন্তু আবার এক ধরনের জিনিস থাকে, তা হচ্ছে যদি আমি ওই বিম্বটার একটা একটা প্লেট, একটা ফটো নেব, তার নিচে কিন্তু ফটোগ্রাফিক প্লেট থাকে। প্লেটের উপরে একটা প্রতিবিম্ব, যেমন এক্স রে মেশিন কিংবা বিভিন্ন ধরনের ফটোগ্রাফিক প্লেট যেগুলো আগে ছিল, ঠিক আছে, সেই ফটোগ্রাফিক প্লেটের পরে একটা বিম্ব তৈরি হবে, যেটা পরে ফটোকপি করলেও কিন্তু স্পষ্ট বিম্ব আসে। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে প্রক্ষেপক লেন্স, অভিনেত্র লেন্স, ঠিক আছে। অভিনেত্র প্রজেক্টর লেন্স, যেটা এখানে আসলে দেখানো হয়নি, প্রজেক্টর লেন্সের যে কাজটা করে তা হচ্ছে এই অবজেক্টিভ লেন্সটা মূলত এখানে প্রজেক্টর লেন্সের কাজ করে। অবজেক্টিভ লেন্স, প্রজেক্টর লেন্স, এটা মূলত করে কি, যে বিম্বটা প্রথমে তৈরি হয়েছিল এই যে কন্ডেন্সার লেন্সের এই জায়গাতে, সেটাকে আরো বেশি বিবর্ধন করে দেয়, বাড়িয়ে দেয়। হ্যাঁ, বাড়িয়ে দেওয়ার পরে সেটা আমাদের চোখে আরো স্পষ্ট করে দেয়, বড় করে দেয়, ফলে আমরা স্পষ্ট দেখতে পারি। তাহলে মোটামুটি দেখো, একটা ইলেকট্রন যন্ত্রের মোট 5টা অংশ আমরা দেখতে পাচ্ছি। ক্যাথোড বা ফিলামেন্ট, যেখান থেকে ইলেকট্রনটা পাস করা হয়, এটা ক্যাথোড মূলত, আর অ্যানোডের মধ্যে যেটা পাস করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলা আছে কন্ডেন্সার লেন্স, তারপর আছে কি অভিলক্ষ লেন্স, অবজেক্টিভ লেন্স, তারপর আছে এরপর এখানে অবশ্য আর এই পার্টগুলো দেখানো হয়নি, এখানে অনেক বক্স আছে যেগুলো দেখানো হয়েছে। আর একটা দেওয়া আছে যে অভিনেত্র বা ওকুলার বা প্রজেক্টর লেন্স, যেটা দিয়ে প্রতিবিম্বটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে একটা চূড়ান্ত প্রতিবিম্ব সৃষ্টি করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ বিভিন্ন অংশ। তোমরা কাইন্ডলি আমার এই ছবিটা আঁকি নেবা, এটা নেট থেকে আমি নামিয়েছি, এবং এটা পরীক্ষায় আঁকালে এটাই আঁকানোর চেষ্টা করবা। কিভাবে এটা কাজ করে সে মেকানিজমটা দেখানোর জন্য এই ছবিটা। আর ডেসক্রিপশনটা পেজ নাম্বার 45-এ হানিফুল স্যারের বইয়ে দেওয়া আছে। এখন মূলত এই ইলেকট্রন মাইক্রোস্কোপটা কিভাবে কাজ করে, তা এর আবিষ্কার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। বলা হচ্ছে বিজ্ঞানী, জার্মানের বিজ্ঞানী ক্নোল এবং রাস্কা, বেলজিয়ামের মর্টন, কানাডার প্রেভাস ও মিলার, তারা প্রথম এই সম্পর্কে আলোচনা, এই যন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করে। কিন্তু যে প্রতিষ্ঠানটা প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ বাজারে নিয়ে আসে তার নাম সিমেন্স। আমরা সিমেন্স নামে এক সময় এক মোবাইল কোম্পানি ছিল। এই সিমেন্স কোম্পানি প্রথম বাণিজ্যিকভাবে এই ইলেকট্রন অনুবীক্ষণ জন্য তারা বাজারে নিয়ে আসে, এবং মোরাললেস প্রতিটা ইলেকট্রন মাইক্রোস্কোপের যে বিবর্ধনের ক্যাপাসিটি তা হচ্ছে 3 অ্যাংস্ট্রম, সর্বোচ্চ 3 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তবে সাধারণত এটা 100 থেকে 20 অ্যাংস্ট্রমের ভিতরে এটা রাখা হয় এই বিবর্তন ক্ষমতাটাকে দেখার জন্য। কারণ বেশি ছোট করলে, বেশি যদি সূক্ষ্ম করতে যাওয়া হয়, তাহলে অনেক সময় এর ভিতরে যে সকল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ক্ষতি সাধন হতে পারে। এই জন্য খুব সূক্ষ্ম করে আসলে দেখা হয় না, বা খুব সূক্ষ্ম করলে অনেক সময় ছবি তোলাও যায় না, এ কারণে খুব বেশি সূক্ষ্ম করা হয় না। আচ্ছা, বলা হচ্ছে এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কি করে, যে ইলেকট্রনের যে প্রবাহ আছে সেই প্রবাহটাকে লক্ষ্যবস্তুর উপর দিয়ে প্রবাহিত করে বস্তুটাকে আলোকিত করে। যেমন লাইট মাইক্রোস্কোপে কি করে, বস্তুর উপরে আলো নিপতিত করে সেটাকে আমাদের চোখে আঘাত করে আমরা দেখতে পারি। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রনটাকে বস্তুর উপর দিয়ে চালিত করে। চালিত করার পরে যেটা হয়, সেখানে এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়। ইলেকট্রন করা যে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়, সেই দৈর্ঘ্যটা মূলত যখন আবার আমাদের ফটোগ্রাফিক প্লেটে যে আঘাত করে, সেখানে এক নির্দিষ্ট প্রতিবিম্বের সৃষ্টি করে। আচ্ছা, এই যে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করা, এটা কিন্তু ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। আমি কি পরিমাণ ভোল্টেজ দিয়ে ইলেকট্রনটাকে পাস করব, তার উপর ডিপেন্ড করে এই তরঙ্গ দৈর্ঘ্যটা ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই আমি তো অলরেডি মেকানিজম বলেই ফেলেছি যে কিভাবে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইলেকট্রনটাকে পাস করে, পাস করার পরে সেটা কোথায় কোথায় আপতিত হয়ে কিভাবে সেটা একটা চূড়ান্ত প্রতিবিম্ব সৃষ্টি করে, সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তো এটা কিন্তু তোমরা এই এক ধরনের বক্সটাও আঁকাতে পারো যদি তোমরা এটা আঁকাতে চাও। দেখো ইলেকট্রন গান দেখানো আছে এখানে, ইলেকট্রন বিমটা আমরা দেখছি, এই লালটা হচ্ছে ইলেকট্রন বিম, যেটা পাস করছে পর্যায়ক্রমে। দেখো এখানে কন্ডেন্সার লেন্স দেওয়া আছে, ফার্স্ট কন্ডেন্সার লেন্স, সেকেন্ড কন্ডেন্সার লেন্স। এই লেন্সের মাধ্যমে আলোটা মূলত ইলেকট্রনটা একীভূত হয়ে যে কয়েল আছে, দেখো এখানে স্ক্যানিং কয়েল থাকে। হ্যাঁ, এই কয়েলের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা আলোটা একটু
একীভূত হয়ে, ইলেকট্রনটা একীভূত হয়ে সেটা যে স্যাম্পল আছে স্যাম্পলের উপর এটা আপতিত হলো, ঠিক আছে। সে আপতিত হওয়ার পরে এখানে কিন্তু দেখো দেওয়া আছে কি অবজেক্টিভ লেন্সও দেওয়া আছে, দেখো অবজেক্টিভ লেন্স আছে। অবজেক্টিভ লেন্স মূলত এটা হচ্ছে বিবর্ধক লেন্স, বিবর্ধন ক্ষমতা সম্পন্ন এক ধরনের লেন্স, যেটা ওই যে রেটা আসে এটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। হ্যাঁ, ফলে একটা বিবর্ধিত বিম্ব আমাদের চোখে কিন্তু এটা এটা মানে অনুভূত হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাম্পলে পরে যে এখানে যখন ইলেকট্রনটা আপতিত হবে, হ্যাঁ, তখন এখানে রাখা যে তোমার সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা বস্তু সম্পর্কে, বস্তুর যে বিম্ব সম্পর্কে একটা ধারণা পাবো। তো তোমরা পরীক্ষার সময় এই ছবিটা আঁকতে পারো। যদি এটা আঁকানো তো খুবই কষ্টকর সাধ্য বিষয়, এটা কষ্টসাধ্য বিষয়, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই ছবিটা আঁকানোর জন্য আমি রিকোয়েস্ট করছি তোমরা পারলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, সেক্ষেত্রে এটা কিন্তু কাজে দেবে। পরের সময় পাইলে আমরা এটা আঁকানোর চেষ্টা করতে পারি যে কিভাবে এটা আমরা আঁকাতে পারি। আচ্ছা, তাহলে দুইটা জিনিস খেয়াল রাখবা যে কার্য পদ্ধতির ক্ষেত্রে এই ছবিটা ইম্পর্টেন্ট, আর যদি গঠন আসে তাহলে আমাদের এই ছবিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে। আচ্ছা, তো মোটামুটি ইলেকট্রন মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা যেটুকু আলোচনা করলাম, তোমাদের বইগুলোতে খুব বেশি আলোচনা যে দেওয়া আছে তা কিন্তু না, খুব সুস্পষ্ট ধারণা খুব বেশি এখানে দেয়া কিন্তু নাই, ঠিক আছে। তারপরে আমরা আরেকবার ফাইনাল একটু সংক্ষেপ আলোচনা করে নিই। দেখো যে ক্যাথোড থেকে ইলেকট্রন গান মেশিন যেটা বলছে সেখান থেকে রেটা বেরোবে। আচ্ছা, তারপরে আমরা বলছি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানোড আছে, অ্যানোডের মধ্য দিয়ে পাস করে কন্ডেন্সার লেন্স একের অধিকও থাকে, সেখানে আলোটা আপতিত হয়। কন্ডেন্সার মূলত কি তড়িৎ চৌম্বকীয় এক ধরনের ক্ষেত্র যেটা ইলেকট্রন সমূহকে ধারণ করে, সেটা কি করে স্ক্যান কয়েলের মধ্য দিয়ে পাস করে যে অবজেক্টিভ লেন্স আছে, ঠিক আছে, সেই লেন্সের উপরে এটা সেখানে সেটা আপতন মানে নিপতন করে। এরপরে সেই অবজেক্টিভ লেন্স থেকে এটা তোমার হচ্ছে যে বিম্বটা আরো কয়েক গুণ এটা কি হয় প্রবর্ধিত হয়, বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে সেটা যে স্যাম্পল পরে আঘাত করার পরে আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে সেকেন্ডারি ডিটেক্টর আছে যেখানে আমরা চোখ রাখি সেখানে আমরা সেটা দেখতে পারবো। তোমরা দেখো এখানে একটা জিনিস আছে, দেখো এইটা হচ্ছে সেই সেকেন্ডারি ডিটেক্টর, দেখো ডিটেক্টর মেশিন যার মাধ্যমে কিন্তু আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে। এই যে সেকেন্ডারি ডিটেক্টর মেশিন যেখানে চোখ রাখা তার মাধ্যমে দেখা হয়। আরো ভালো করে দেখো যে এইটা খেয়াল করো, এই যে এইটা দেখো এখানে চোখ রাখার জন্য দুইটা দেখো বাইনোকুলার যে আইপিস আছে সেখানে চোখ রেখে আমরা এটাকে দেখতে পারি। তো মোটামুটি ইলেকট্রন মাইক্রোস্কোপের যে কার্য পদ্ধতি সম্পর্কে আলোচনা আমাদের এইটুকুই, এর বেশি আলোচনা খুব বেশি তোমাদের দরকার নাই, আর খুব বেশি আলোচনা নাইও, ঠিক আছে। কারণ ছবিটা আঁকাতে পারলে একটা ভালো মার্ক পাওয়া যাবে। অল্প কিছু আলোচনা সব বই দিয়ে আছে অল্প অল্প করে, তবে হানিফ মল্লিক স্যার বইটাতে মেকানিজম উইথ গঠন এইটা তোমার পাবা, ঠিক আছে। এই জন্য আমি এই বইটা তোমাদের ফলো করতে বলছি। দুইটা মিলে লিখলে এটা 10 মার্কের একটা বড় প্রশ্ন হয়ে যাবে। সাথে যদি ছবিটা আঁকাও তাহলে তো খুবই একটা প্লাস পয়েন্ট। ওকে, তো ছবিটা মূলত আমাদের এটুকুই। মাইক্রো সম্পর্কে আমাদের আলোচনায় বিষয় কিছু নাই। যদি তোমরা ছবিগুলো এখন একটু আঁকাতে চাও তাহলে আমরা একটু আঁকাতে পারি, প্র্যাকটিস করি, ঠিক আছে। আমার ধারণা যে আমরা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস, আমরা একটু আলোচনা করি, সেখানে আমরা বিভিন্ন প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করতে পারি, একটু হালকা ধারণা দেওয়া হবে যে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসে, কিভাবে আসে, সেগুলো আমরা একটু আলোচনা করতেই পারি। তো এইটার একটা স্ক্রিনশট দাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এরপরে এইটার একটা স্ক্রিনশট দাও। দেওয়া হয়েছে, এটা তো হয়েছে তোমাদের কমপ্লিট। আচ্ছা, তারপর লাস্টে তোমরা এইটা আঁকাবা, ইলেকট্রন মাইক্রোস্কোপ আসলে এই ছবিটা আঁকাবা, আর যেটা আগে স্ক্রিনশট নিলাম এই দুইটা আঁকাবা, তাহলে আশা করি খুব ভালো একটা মার্ক হবে। তো মোটামুটি আলোচনা মাইক্রোস্কোপ সম্পর্কে আমাদের এটুকুই ছিল। তো তোমাদের যে 15টা ক্লাস আমি মোটামুটি সেলের মলিকুলার বায়োলজি সম্পর্কে ওভারঅল একটা ধারণা করে দিয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ যা প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তোমরা ভিডিওগুলো কলেজের ওয়েবসাইট কিংবা জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেতে পারো। সেখান থেকে তোমরা যে পরবর্তীতে যদি কোনো জায়গায় সমস্যা মনে করো
তবে আলোচনা থেকে একটু হলেও উপকৃত হবো আশা করি। আমি শেয়ারটা স্টপ করছি, আমরা একটু আলোচনা করি। তো আজকে যে আলোচনা আছে মোটামুটি একটা ধারণা পেয়েছো কিনা সবাই? হ্যাঁ সাদিয়া, কম বেশ একটা মোটামুটি ধারণা পেয়েছো কিনা? স্যার। হুম, আচ্ছা তাহলে আলোচনা বেশি আর বড় করব না, কারণ মোটামুটি তোমরা জানো যে আমি যে 1 থেকে 15টা মোট ক্লাস নিয়েছি, 15টা আজকে আমার 15তম ক্লাস, যেখানে এই কোর্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করেছি। ঠিক আছে, যদিও ক বিভাগের প্রশ্ন নিয়ে অতটা আলোচনা করা সম্ভব না, করা যায়ও না, তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন টেক্সট বুকে, ঠিক আছে, যে অধ্যায়ের আলোচনা শেষে দেখবা যে ক বিভাগের প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো একটু দেখবে ভালো করে। ঠিক আছে, খ বিভাগ নিয়ে আমি যথেষ্ট আলোচনা করেছি, খ বিভাগের প্রশ্ন যেগুলো আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। খ এবং গ বিভাগ এই দুইটা প্রশ্নের আলোকে বিগত 4 থেকে 5টা সালের বিভিন্ন প্রশ্নের আলোকে আমি কিন্তু ক্লাসগুলোকে সাজানোর চেষ্টা করেছি। মানে ইট ইজ রিয়েলি টাফ যে উইথিন 15 ক্লাস যে সবগুলো বিষয় সম্পর্কে একটা ধারণা দেয়া, এটা কিন্তু আসলে বিষয় একটা টাফ বিষয়। তারপরও আমার মনে হয় যে এনাফ যা আলোচনা করেছি, এটা অনেক অনেক কিছু আমি আলোচনা করেছি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমাদের অন্য যে ক্লাসগুলো জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে মনে হয় দেওয়া থাকবে, ওনারা ধারণা আমার কোর্সে একটা আর্কাইভ তৈরি করবে, আর্কাইভ, যেখানে বিভিন্ন কোর্সের টপিক ওয়াইজ আলোচনা থাকবে। সেই আলোচনাগুলো তুমি আর্কাইভ থেকে যখন মনে হবে তখন ওটা ডাউনলোড দিয়ে বা রান করে ওগুলো দেখতে পারবে। ঠিক আছে, আমি এখনো জানি না যে তারা ক্লাস শুরু করেছে কিনা, শুনছিলাম যে 22 তারিখ থেকে ক্লাস শুরু করার কথা ছিল, বাট 22 তারিখে ওনারা ক্লাস শুরু করেছে কিনা আমার এখনো জানা নেই। আচ্ছা, তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে নেটওয়ার্কের সমস্যা সবকিছু মেনে নিয়েই ক্লাসে এসেছো। ঠিক আছে, ক্লাসে যে সময় দিয়েছো আমি মানে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আচ্ছা, তোমা তো অনেক পরে আসছো। তোমা তোমা শুনতে পাচ্ছ? তোমাকে শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আসলে ওদের বাসা অনেক গ্রাম। হ্যাঁ, তোমার শুনতে পাচ্ছ? কথা বলো, শোনা যায়? তোমার কথা আমরা কিছু শুনতে তোমার কথা কিছু শোনা যাচ্ছে। এই সুদীপ্ত অনেক বাসা অনেক দূরে, ওর নেটওয়ার্কের সমস্যা হয়। ওদিকে মাঠে ঘাটে যেও ক্লাস করেছে, মাঠে ঘাটে বসে। রিয়াজও দেখলাম বট গাছের তলে এখানে ওখানে বসে ক্লাস করেছে। ঠিক আছে, শুনতে পাচ্ছি তো। তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না আর কি ঠিক মতো। স্যার আমি সব ক্লাস করছি কিন্তু স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব ক্লাসগুলোই করেছো। তুমি একবার সবসময় ছিলা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তো ক্লাস যারা করো নাই তারা কিন্তু ভিডিওগুলো দেখে নেবা। ভিডিওগুলো নিয়ে অন্তত কিছুটা হলেও তোমাদের যেটা হবে তা হচ্ছে কি কি পড়া লাগবে, ঠিক আছে, এবং সে সম্পর্কে একটু আলোচনা তোমরা পেলে দেখবা যে অনেকটা উপকার লাগবে। ঠিক আছে, তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, করোনাকালীন সময় বাসায় থাকো, ভালো থাকো, স্যার থাকো। বলো। বলছি স্যার, যেহেতু আপনার সাথে আমাদের সরাসরি দেখা হচ্ছে না, হ্যাঁ তো আমাদের গ্রুপে থেকে যদি মাঝে মধ্যে আমাদের কিছু দিক নির্দেশনা দিতেন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাহলে স্যার অবশ্যই আমাদের খুব অবশ্যই। ভালো হতো। আমি তোমাদের গ্রুপে আছি, সমস্যা নেই। তোমরা গ্রুপে নক দিবা, কোনো জিনিস জানতে চাইলে থ্যাংক ইউ স্যার। গ্রুপে নক দিলে আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি আমার গ্রুপ থেকে ডিলিট না করো, আমি তো ইচ্ছা করে ডিলিট হবো না। তো গ্রুপে যদি কোনো রকমের সমস্যা মনে হয়, কোনো জিনিস, কোনো বিষয় নিয়ে, টপিক নিয়ে, না স্যার, ডিলিট করার তো প্রশ্ন আসে না। আচ্ছা যাই হোক, কোনো বিষয় নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করলে আমাকে বলবা, আমি নক দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্যই তো আমি। ঠিক আছে, কোনো সমস্যা হবে না আশা করি। আর সবাই কিন্তু বই কিনে ফেলো, ঠিক আছে, বই কিনে উঠাও অথবা ই করে ফেলো, তুলে ফেলো। আমাদের যে সেমিনার লাইব্রেরি আছে, কলেজ লাইব্রেরি আছে, এবং সব বই তো ওখানে পাবা না, কিছু বই তো অবশ্যই কিনতে হবে। এবং মনে রাখো, সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স, এই দুইটা কোর্সের বই কিন্তু কিনতেই হবে। হ্যাঁ, এটা একটা বই পড়ে কিন্তু হয় না।
কোনো টপিকস একটা বই ভালো আছে আর একটা বই টপিকস একটা বই ভালো নাই, এজন্য একের অধিক বই না হলে তো হয় না। ক্লিয়ার? স্যার বলো স্যার বলো। স্যার আপনি বলেন সেলের জন্য, মানে আমাদের এই সাবজেক্টের জন্য হানিফ স্যারের বইটা ফলো করব? হানিফ স্যারের বইটা সব টপিকস না, তাও কোনো কোনো টপিকস, যেমন এই যে লাস্ট যে 3-4টে টপিক আলোচনা করেছি, জেনেটিক্যাল অ্যাবারেশন, তারপর তোমার এই যে মাইক্রোস্কোপ, এই দুটো টপিক খুব ভালো দেওয়া আছে, কিন্তু অন্যগুলো কিন্তু এত ভালো দেওয়া নাই, তেমন আমার কাছে অতটা ভালো লাগে নাই। কিন্তু তোমাদের স্যার ওই যে এই বলো। স্যার এই সাবজেক্ট আর জেনেটিক্স এই দুটোর জন্য কোন কোন রাইটারের বই ফলো করব স্যার, একটু বলে রাইটার দেন। রাইটার হচ্ছে এই যে বললাম হানিফুল হক স্যারের বইটা, কিছু টপিকস খুবই ভালো দেওয়া আছে, এতে খুব সুন্দর করে হৃদয়ঙ্গম করে এটা বোঝানো আছে। অ্যান্টিবডি সম্পর্কে যেটা আলোচনা করছিলাম, অ্যান্টিবডি নিয়ে, সেই অ্যান্টিবডি জি স্যার। সম্পর্কে এখানে ভালো আলোচনা আছে, আমি দেখেছি। তারপরে এই যে এই বইটা ভালো, তোমার হচ্ছে যে ই পাবলিকেশন, ওটা হচ্ছে যে ওটা হচ্ছে তোমার ইউনিভার্সাল পাবলিকেশন, ঠিক আছে, এটাও ভালো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আশা করি তোমরা কম বেশ ধারণা নিয়ে পেয়েছো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমাদের আর 40 মিনিট হতে 1 মিনিট বাকি আছে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাবো। কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে আমাকে নক দিবা, আমাকে জানাবা, আমি আমার সাধ্যমতো রেসপন্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।